ভিলেজ কাউন্সিলের। কিন্তু ওই বড় নেতা বলেন আমরা সিপিএম এর আমরা লড়াই করেছি, তার জন্য সিপিএম এর দালালি যারা করছেন তারাই এই কথা বলছে। আপনি জিতেন চৌধুরীজিকে জয়লাভের জন্য সাহায্য করলেন নিজের ক্যান্ডিডেট না দিয়ে, আবার অন্য ভাষণে বলেন আমি বিজেপিকে সাহায্য করেছি। আপনি যদি আমাদের সাহায্য করে থাকেন, সিপিএমকে সাহায্য করে থাকেন, তাহলে কত টাকা পেয়েছেন আপনি খোলাসা করুন। এই দালালি বন্ধ করুন। আপনারা জনজাতিদের এইভাবে বিভিন্নভাবে আপনারা ভুল বুঝাবেন না। সিপিএম এর সমালোচনা করে, সিপিএম এর সঙ্গে মোকাবিলা করে আমরা ক্ষমতায় এসেছি, 18তে আপনারা ছিলেন না। তো কাজে আমরা এই যে উনি মাঝে মধ্যে কথা বলেন বড় নেতা যে 125তম সংবিধান সংশোধন করে উনি আমাদের অনেক কিছু দেবেন। আমি আজকে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, আপনাদের আমি দেখাতে চাই এবং প্রয়োজনে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমি চিঠি লিখেছিলাম মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনাকে একটা চিঠি লিখেছিলাম আমি 13 তারিখ নভেম্বর 2019 আমি এই চিঠি লিখেছিলাম। এই চিঠিতে কি আছে জানেন? 125তম সংবিধান সংশোধন এবং 50টা এডিসিতে আসনের জন্য বিপ্লব কুমার দেবজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমি চিঠি লিখেছিলাম। তার আগে এইখানে মাইনটস আছে, মিটিং এর মাইনটস। এইখানে আমার বিমল চাকমা মহোদয়, আমার প্রমোদ রিয়াং এমএলএ সহ অনেকে আছেন সেই দিন উপস্থিত ছিলেন। এইখানে আমি আমার এমপি আমি যখন ছিলাম সেই সময় 19টা জনজাতি সম্প্রদায়কে আমি আহ্বান করেছিলাম এবং আমাদের ভগৎ সিং ইয়ট হোস্টেলে 13 তারিখ নভেম্বর আমরা 19টা সম্প্রদায়কে নিয়ে বৈঠক করে সেখানে প্রথম এই এডিসি আমাদের স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায়ন এবং 125তম সংবিধান সংশোধনের জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছিলাম। এই দল আজকে যারা বলছে তারাই শুধু 125তম ত্রিপ্রাসার জন্য কাজ করে। আমি তাদেরকে বলবো যে এই দলের জন্ম তখন হয়নি। আমরা যখন এডিসি উন্নয়নের জন্য চিন্তা করেছিলাম তারা তখন এই দলের জন্মই হয়নি। আমি আজকে তার জন্য বলবো যে দল ওই এডিসিতে ক্ষমতায় আছে, বিভিন্ন কথা বলে ক্ষমতায় এসছে, তাদের এই যে ছিল পার্লামেন্টে আমি দাঁড়িয়ে 50টা সিট, আমাকে আমার দলের অনেক নেতৃত্বই প্রশ্ন করেছিল সেই সময় যে কেন 50টা সিট 30 থেকে 50টা কেন হবে। আমি তাদেরকে ব্যাখ্যা করে বলেছিলাম যে আমাদের এডিসিতে একটা আসনে এখন 32 থেকে 40,000 আমাদের ভোটার আছে, অথচ আমাদের কার্বি আলম, আমাদের বরুলেন অথবা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই সমস্ত জায়গায় আমরা যদি দেখি মাত্র 18 থেকে 20,000 ভোটার হলে একজন এমডিসি সেখানে তার যে কনস্টিটিউয়েন্সি তার সীমানা নির্ধারণ করা হয়েছিল। তো যেহেতু লোক সংখ্যা বেশি তার জন্য আমি প্রস্তাব লোকসভায় আমি তুলেছিলাম 50টা করা হোক, যাতে আমাদের মধ্যে অনেক সম্প্রদায় আছেন মাত্র 5,000 10,000 তাদের থেকেও আমরা যাতে প্রতিনিধি পাঠাতে পারি। তো আজকে বিজেপি মন্ত্রিসভায় আমরা সেই প্রস্তাব সেটা অনুমোদন করে আমাদের মন্ত্রিসভা কেন্দ্রের কাছে পাঠিয়ে রাখা হয়েছে। সেটা হলে এডিসি আগামী দিনে ক্ষমতায়ন হবে, আর্থিকভাবে লাভবান হবে এবং এডিসির উন্নয়ন হবে। তাদেরকে বন্ধ করার দরকার। এডিসিতে ক্ষমতায় বসে এই দলটা কি করছে আপনাদের জানা দরকার, আমরা সবাই জানি, তবু আমি একটু সবাইকে স্মরণ করাতে চাই। যারা ত্রিপ্রাসা থানচার কথা বলে ক্ষমতায় এসে নিজেদের মধ্যে মারপিট ছাড়া তারা আর কিছু চিন্তা করে না, আর উন্নয়নও তারা ত্রিপ্রাসার কোনো কল্যাণ তারা করতে পারেনি, উন্নয়ন করতে পারেনি। আজকে তার জন্য প্রশ্ন উঠছে, অডিট হচ্ছে না। আমি আজকে এখানে ঘোষণা দিতে চাই, আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই মিডিয়ার সামনে, এডিসি কে অডিট করিয়েই সারবো আমরা বিজেপি জনজাতি মোর্চা। এডিসি কে অডিট করিয়ে সারবো। অডিট আপনারা টাকার হিসাব না দিলে
আপনাদের হবে না, দিতে হবে। জনগণ চাইছে, ত্রিপুরার মানুষ জানতে চাইছে। আপনারা মিথ্যে কথা কেন বলেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সরকারি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছে। উনি বলেছেন বিধানসভা বিভিন্ন জায়গায়, তারপরে আপনারা কি করে মুখ্যমন্ত্রীকে মানে অপমান করার জন্য এইসব আপনারা ষড়যন্ত্র করেন। মুখ্যমন্ত্রী কেন মিথ্যা কথা বলবেন? উনি বিনা তথ্যে কেন কথা বলবেন? কিন্তু মুখ্যমন্ত্রীকে ওরা বিশ্বাস করে না। তার জন্য মুখ্যমন্ত্রীর সভাকে চ্যালেঞ্জ করে, মুখ্যমন্ত্রীর সভাকে। এটা কি রাজনীতি হওয়া উচিত? লজ্জা থাকা উচিত। তো তার জন্য আজকে প্রশ্ন হচ্ছে স্মোক হাউস এডিসি কে আমরা 50টা, আমার মাননীয় মন্ত্রী বলবেন 50টা স্মোক হাউস আমরা দিয়েছি। 2 বছরে 2টা স্মোক হাউস তারা কমপ্লিট করতে পারেনি। টাকা দেওয়া হয়েছিল 2 বছর আগে, অথচ 2টা স্মোক হাউস এখনো। ওই কমল কলই এক্সিকিউটিভ মেম্বার উনি সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেন, আর কাউন্সিলে দাঁড়িয়ে আরেকটা কথা বলেন, আপনারা দেখেছেন মিডিয়াতে। আর পূর্ণচন্দ্র বাবু সিএম উনিও একটা কথা বলেন, তাদের মধ্যেই থানচা নেই, কথার মিল নেই। তো কাজে সব জায়গায় আজকে হিসাব মিলাতে পারছে না। কাজে তার জন্য পেনশনার্স যারা পেনশন বয়স শেষ 60 হওয়ার পরে চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে যারা যায়, তাদের জন্য তাদের কোনো মানবিকতা আমরা দেখলাম না। হাইকোর্টে গিয়ে হাইকোর্টকে বলতে হচ্ছে 3 মাসের মধ্যে তাদের প্রাপ্য যে পাওনা এটা মিটিয়ে দাও, না হলে 7% আরো যোগ হবে তার সঙ্গে। লজ্জা থাকা দরকার। আমরা এই প্রশ্ন করতে পারি না জনগণের হয়ে? এই প্রশ্ন করলে কি আমি অন্যায় হয়ে যায়, বিজেপি অন্যায় হয়ে যায়? তার জন্য কি আপনারা এডিসিতে ঘুষনে নেই দুঙ্গাই কথা বলতে পারেন? এটা গণতান্ত্রিক। আমরা হিসাব চাই। তো কাজে জুনিয়র ইঞ্জিনিয়ার প্রমোশনের ক্ষেত্রে 17 জন জুনিয়র ইঞ্জিনিয়ারকে কিভাবে প্রমোশন দিয়েছে সিনিয়রকে দিয়ে, সেটাও আপনাদের সবার সামনে আসে। তো কাজে এই সমস্ত কথা যখন জনগণ জিজ্ঞেস করতে চাইছে, বলছে বিজেপির যোগদান সবাই মত যাও, কারণ সত্য বেরিয়ে আসছে। এই সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য এই সব আশ্রয় ধমকি দেওয়া হচ্ছে বলে আমরা কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলি না। তাদের অভিযোগ কংগ্রেসে ফ্ল্যাগ নিয়ে কংগ্রেস ভবনে কে যায়? কে যায়? কংগ্রেস ভবনে ফ্ল্যাগ দেওয়ার জন্য ওনাকে যেতে হয়? আমার কর্মীকে পাঠিয়ে দিলেই তো হয়, ড্রাইভারকে দিয়ে গাড়িতে করে পাঠালেও তো হয়। আসলে 2 নৌকা না 3 নৌকায় পা দিয়ে রাখা, 3 নৌকায় পা দিয়ে রাখা। এবং কর্মীদেরকে বলে রেখেছেন आप लोग रेडी रहना, कभी भी हम लोग कांग्रेस में जा सकता हो। ये क्या है भाई? ये क्या है? আর যে কথা ত্রিপুরার মানুষ জানতে চায়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই শব্দ আমরা এগ্রিমেন্টেও দেখলাম না, 2023-এর চুক্তি এই যে ম্যানিফেস্টোতেও দেখলাম না। তাহলে আবার আপনারা কি করে বলেন 5 সাল মে নেই হোগা তো 10 সাল মে হোগা, কবি না কবি হোগা। এটা ওই মার্ক্সবাদীদের মতো সাম্যবাদ হবে হবে বলে অসাম্য তৈরি করে যেভাবে শোষণ করার চেষ্টা করেছিল, এটাও এরকমই একটা বাহানা, এটাও এরকমই বাহানা। তো কাজে কংগ্রেস, উনি রাগ করবেন না হলে একটু বলি, কংগ্রেসের আশিস সাহারা এখন দিল্লিতে গেছেন কেন কি জানেন? ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে কথা বলার জন্য না, রেলের উন্নয়ন, রাস্তার উন্নয়ন আরো বেশি দাবি আনা তার জন্য না। তারা গেছেন নরেন্দ্র মোদীকে বিশ্বের সামনে ছোট করার জন্য। নরেন্দ্র মোদী নাকি ভোট চুরি করেন, বিজেপি নাকি ভোট চুরি করি। আমরা এই কথা তো বলতে পারি চুরি করি, কিন্তু কি চুরি করি? মানুষের মন চুরি করি, মানুষের হৃদয় আমরা জয় করি। নরেন্দ্র মোদী জয় করে বিহার দেখিয়ে দিয়েছেন। সেইখানে যখন বুথ হচ্ছিল, জিতেন দা, আমার সুদীপ দা, उन्होंने बोलेছিলেন बिहार से शुरू करेंगे हम लोग, लेकिन बिहार में डूब गया। जैसे वो राहुल जी पानी में जाम किए थे, ऐसे ही ये सीपीएम कांग्रेस वाले अभी डूब गए। तो কোনো কথা নেই এখন। তো কংগ্রেস কি করবে এখন? বুথ চুরি যদি কেউ করে থাকেন, তাহলে জওহরলাল নেহেরু 3টা বুথ পেয়ে প্রধানমন্ত্রী হলেন, 27টি বুথ পেয়ে আমাদের প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারেনি। এটা ছিল বুথ চুরি। কংগ্রেসের সবাই ইন্দিরা গান্ধী 75-এর মধ্যে উনাকে সুপ্রিম কোর্টের রায় কেন দেওয়া হয়েছে?
প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টে ভোটিং করতে পারবেন না, বুথে দাঁড়াতে পারবেন না। তিনি বেআইনিভাবে জয়লাভ করেছিলেন ভোট চুরি করে। এইটা আমার সুদীপরা তাদের মনে রাখা দরকার। কংগ্রেস ভোট চুরি করেছিল, বিজেপি নয়। আর সোনিয়া গান্ধীজি আপনাদের বর্তমানে মানে সুপ্রিম লিডার। সোনিয়া গান্ধী 83 আগে বিয়ে হয়েছিলেন, অনেক আগে 83 পর্যন্ত তিনি ভারতের নাগরিকত্বই গ্রহণ করেননি। ভারতের নাগরিক না, কিন্তু কংগ্রেসের কর্মী হিসাবে সোনিয়া গান্ধী বুথ দিয়ে গেছেন বছরের পর বছর। এটা বুথ চুরি না? বিদেশিদের দ্বারাও তারা বুথ আদায় করে। এটাই হচ্ছে সোনিয়া গান্ধীজির বুথ চুরির উদাহরণ, কংগ্রেসের বুথ চুরির উদাহরণ। তো কংগ্রেস সিপিএম কাউকে তো আমরা বাদ দেইনি। তো আমি আর ভাষণ রাখবো না, আমাদের মাননীয় মন্ত্রী আছেন, আমি বেশি আর বলবো না। তো কাজে আজকে এখানে যারা জনজাতি বিশেষ করে সম্প্রদায়ের লোক যারা সমবেত হয়েছেন, এই কথাগুলি আপনারা পাহাড়ে নিয়ে যান। আমাদের একটা দরকার, সেটা হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন এবং জনজাতিদের উন্নয়ন। বিজেপি করতে পারে, কারোর পক্ষে সম্ভব না। তার জন্য বিজেপির সঙ্গে আমাদের জনজাতিকে আরো বেশি করে পার্টিতে এসে কাজ করতে হবে। এবং এই কথাগুলি বলে আহ্বান রেখে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার খুলুম খাত জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। বিজেপি জিন্দাবাদ।